আচ্ছা, আজকে আমরা দেখব কিভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের বিষয়টা আমরা কিভাবে খুব ইজিলি আমরা এই জিনিসটা বুঝতে পারি। হ্যাঁ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে সংক্ষেপে বলে এসইও। এসইও আমরা অনেকবার শুনেছি, কিন্তু এসইওর কাজটা কি অ্যাকচুয়ালি? এসইওর কাজটা হলো আমরা যখন গুগলে কিছু সার্চ করি, সার্চ করার পর আমাদের কিছু রেজাল্ট শো করে। আমরা আপাতত মাইকটা একটু অফ রাখি কিছুক্ষণ। তো এই সার্চ ইঞ্জিনগুলো কিভাবে কাজ করে এবং কিসের ভিত্তিতে এই রিজাল্টগুলো প্রোভাইড করে, এবং আমি যা সার্চ করব, সার্চ করার পর অ্যাকচুয়াল আনসারটা কি পেয়েছি কি না, হ্যাঁ, এই জিনিসগুলো আসলে এসইওর উপর কাজ করে। হ্যাঁ, আপনি তো আমরা জাস্ট একটা সিম্পল জিনিস সার্চ করি গুগলে, হ্যাঁ, তারপর দেখি এটা কাহিনী দেখি। আচ্ছা, এখানে আমরা লিখলাম হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, জাস্ট এইটুকু লিখলাম। লিখার পর আমাদের এখানে দেখেন প্রথম একটা ওয়েবসাইট শো করতেছে। এটা কি বলে, কি হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং এর উপর একটা আর্টিকেল। এই আর্টিকেলেরটা শো করতেছে এখানে একটা ওয়েবসাইট, নিচে আরেকটা, তারপরে এই যে উইকিপিডিয়াটা 3 নম্বরে, তারপর ফাইবারের লিঙ্ক আছে দেখা যায়। সো এই যে দেখেন আমি যখন সার্চ করলাম, সার্চ করার পর এই এই কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডগুলো কি গুগলে আমি সাবমিট করলাম। সাবমিট করার পর রিলেটেড কী ধরনের আনসার দেওয়া যায়, গুগল এটাকে প্রথমে ইন্ডেক্সিং করে। এই কিওয়ার্ডটাকে গুগল প্রথমে ইন্ডেক্সিং করে। ইন্ডেক্সিং করার পর এগুলো দেখে যে রিলেটেড কিওয়ার্ডের সাথে কী ধরনের রেজাল্ট প্রদর্শন করা যায়। সো আমি যখন লিখলাম হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, লিখার পর প্রথমে একটা ওয়েবসাইট সাজেস্ট করলো। হ্যাঁ, এখন নিচের ওয়েবসাইটটা কেন উপরে আসলো না? এই যে দেখেন হাবস্পটের অপশানটা কেন উপরে আসলো না? এটাই কেন উপরে আসলো? উইকিপিডিয়াটা কেন উপরে আসলো না? এটাই কেন উপরে আসলো? দিস ইজ এসইও। এখন সেইটার পিছনে অনেক কাজ করছে ডিজিটাল মার্কেটিং। এই যে ওয়েবসাইটটা, ওরা ডিজিটাল মার্কেটিং কোনো স্পেশালি কাজ করে, এবং এই ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ড, এই যে দেখেন কিওয়ার্ডটা একটু মার্ক করা আছে যে ডিজিটাল মার্কেটিং। এই ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ডের উপর ওরা কি করছে? কাজ করে কি কি জিনিস কাজ করে? ওরা ব্যাকলিঙ্ক করছে, ফোরাম পোস্টিং করছে, গেস্ট পোস্ট করছে, পাশাপাশি সোশ্যাল মিডিয়া শেয়ার দিছে। হ্যাঁ, এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস যদি আপনার একসাথে করে একটা, মানে এটাকে বলে নর্মাল এসইওর যে কয়টা পার্ট আছে, হ্যাঁ, এই পার্টে যে মানে গুগলের রুলস অ্যান্ড রেগুলেশন মেনে তারা কি করছে, এই ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ডটাকে ওরা কি করছে, সার্চে নিয়ে আসছে। ওই যে ব্যাকলিঙ্ক করে বলেন, তারপর ওই যে কিওয়ার্ড রিসার্চ করেন, এই রিসার্চ করে ওরা ওই ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ডটাকে ওরা নিয়ে আসছে। এই জন্য তাদের ওয়েবসাইটের কন্টেন্টটা বা ওয়েবসাইটের যে কন্টেন্টটা এটা সবার উপরে চলে আসছে। সো এইভাবে দেখেন, এটা 5 নাম্বারে, এটা 6 নাম্বারে, এইভাবে আপনি একটু নিচে স্ক্রল করলে আরও অনেক দেখতে পাবেন। তো এই যে জাস্ট এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং, জাস্ট এই কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডের উপর সবাই কাজ করছে। এখন যে সবচেয়ে ভালো কাজ করছে তার কন্টেন্টটাই বা তার ওয়েবসাইটটাই সবার উপরে দেখাচ্ছে। সো এইখানে আপনি নিচে আসলে দেখেন এই যে প্রচুর রেজাল্ট, আমি এটা 100 পর্যন্ত দিয়ে রাখছিলাম, যে 100টা পর্যন্ত রেজাল্ট এখানে শো করবে। এই যে 100টা রেজাল্টের মধ্যে তারাও কিন্তু কাজ করে। এই যে দেখেন লাস্ট যে ওয়েবসাইটটা, হ্যাঁ, এইটা digitalmarketing.com, তারাও কিন্তু এই কিওয়ার্ড নিয়ে কাজ করছে, ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ড নিয়ে কাজ করছে, কিন্তু তারা আসলে অ্যাকচুয়াল কাজটা করতে পারে না। এই জন্য তাদেরটা প্রথমে শো করে নেই। এটা ফার্স্ট পেজ, আমি যেহেতু 100 পর্যন্ত রাখছি, এটা 10 পর্যন্ত থাকে নর্মালি আপনাদের। হ্যাঁ, এটা আপনারা আবার মানে বাড়াইতে কমাইতে পারবেন। সার্চের যে রেজাল্টটা এইখানে সেটিংসে গিয়ে আপনি আবার মানে টুলসে গিয়ে আবার করতে পারবেন সার্চের এটা। সো এইটাকে বলে এসইও। আমি যখন সার্চ করলেন একটা কিছু, সার্চ করার পর যেটা মানে ফার্স্ট পেজে আসবে, এটা বাইরের রিকোয়ারমেন্ট থাকে যে প্রথম না থাকলেও, যে প্রথম জিনিসটার জন্য হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং এটা দিয়ে সার্চ দিলে প্রথম না থাকুক, কিন্তু ফার্স্ট পেজে যেন থাকে আমার ওয়েবসাইটটা। হ্যাঁ, এরকম রিকোয়ারমেন্টস থাকে বাইরে, যে আমার এই কিওয়ার্ডের উপর তুমি কাজ করবা, ওই কিওয়ার্ড বায়ার আপনাকে দিয়ে দিবে, অথবা আপনি নিজে সিলেক্ট করবেন এই কিওয়ার্ড। সিলেক্ট করার পর আপনি ওটার উপর নিয়ে কাজ করবেন। এটা 1 সপ্তাহ ব্যাপী, হ্যাঁ, 15 দিন ব্যাপী কাজ করার পর একটা নির্দিষ্ট রেজাল্ট আপনি পাবেন। এটার পিছনে প্রচুর কাজ করতে হবে। আচ্ছা, এইটাকে বলে ডিজিটাল মার্কেটিংয়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা,
এখন আমরা এখন এই যে এসইওর যে কাজটা, হ্যাঁ, এটা ইউজারদের উপর কেন্দ্র করে কাজটা করা হয় এবং রিজিয়ন বেস। এখন আমাদের কান্ট্রিতে যদি কেউ একটা বিজনেস রান করতে চায়, সে অবশ্যই কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে আগে দেখতে হবে যে আমাদের কান্ট্রিতে একটা কিওয়ার্ডের ভ্যালু কীরকম, হ্যাঁ, এই যে ডিজিটাল মার্কেটিংয়ের ভ্যালু কীরকম এবং এই কিওয়ার্ডটা দিয়ে কতজন লোকে কাজ করে, হ্যাঁ, ওটার উপর মানে কতজন লোকে কাজ করে। তো এইটা হলো মানে বেসিক যে অপশানটা, যে এটা ইউজারদের উপর কাজ করে করতে হয়। তারপর এসইও যে সার্চ ইঞ্জিন আর বিজ্ঞাপন এক নয়, এই জিনিসটা বুঝি আমরা। এসইও সার্চ ইঞ্জিনের যে বিজ্ঞাপন দেয়া, এটা কিন্তু এক না, হ্যাঁ, একটা আছে ধরুন আমি যখন সার্চ করলে এই অপশানগুলো আসবে, কিন্তু অনেক সময় দেখি এখানে অ্যাড লেখা থাকে, অ্যাড লেখা থাকে। এটা একটু দেখায় আপনাদেরকে। ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ করে দেখে আসে কিনা, না অ্যাডটা শো করছে না এখানে। আর একটা কিওয়ার্ড দিন, নর্মালি ক্যানভা দিলেই তো আসার কথা। দাঁড়ান, না এখানেও অ্যাড শো করছে না, দাঁড়ান। আচ্ছা, অ্যাডের অপশনগুলো আমার এখানে শো করছে না, দাঁড়ান আর একটু ট্রাই করি। ক্লিনিক হাসপাতাল দেন তাহলে আসবে, ক্লিনিক হাসপাতাল। আচ্ছা, এটানেও অ্যাড আসতেছে না। হ্যাঁ, অ্যাডের যে বিষয়টা, এটা হলো এখানে ক্লিনিক, ক্লিনিক দেন, ক্লিনিক ঢাকা অথবা ইউএসএ এরকম দিলে আসে। আমি আগে সার্চ করছিলাম তো। ও আচ্ছা, আরেকটা জিনিস করতে পারি আমরা, এখানে অ্যাডমিশন দিতে পারি। আচ্ছা, ইউনিভার্সিটি অ্যাডমিশন ইউএসএ দিয়ে দেখি তো। আচ্ছা, এখন কি আমার এখানে শো করতেছে না নাকি? এখানে আসার কথা তো। দেখা যায় এটাকে বলে গুগল অ্যাডস। না, আমার এখানে আসতেছে না, ঠিক আছে। মানে এই জিনিসটা হলো আমরা কি ফেসবুকে কি ওটা ফেসবুক কি করছি, আমরা ক্যাম্পেইন করি নাই যে ফেসবুকে অ্যাড সেটআপের জন্য আমাদের কি কি করতে হয়, মনে আছে কারো? ফেসবুক অ্যাড সেটআপের ক্ষেত্রে আমাদের কি কি করতে হয়? ফেসবুক অ্যাড সেটআপের ক্ষেত্রে আমরা রিজিয়ন সেট করে দিই, তারপর টার্গেটেড পারসন সেট করে দিই এবং প্রোডাক্টটা কি ধরনের হবে ওগুলোর উপর কি করি, মানে একটা ফিল্টার করে মোটামুটি একটা ডেমোগ্রাফি রেডি করি। ঠিক সেম জিনিসটা আপনি গুগলেও করতে পারেন। হ্যাঁ, গুগলের অ্যাডস বলতে আমরা ইউটিউবে যাই, ইউটিউবে যাওয়ার পর কি ইউটিউবে ভিডিও কি দেখতে পারি ভালোভাবে, ইউটিউবের ভিডিও ভালো করে দেখতে পারি না, দেখবেন অ্যাডস চলে আসে, কিছুক্ষণ পর পর অ্যাডস চলে আসে। যে যত বেশি অ্যাডস ইউজ করে ওই অ্যাডসগুলো তত বেশি আপনার কি করে ওগুলা শো করে। এগুলোকে বলে গুগল অ্যাডস, এগুলোকে বলে গুগল অ্যাডস। আপনি ইউটিউবের মতো সরি ওই যে ফেসবুকের মতো আপনি চাইলে ওই, আচ্ছা এখানে আবার একটু সার্চ দিই গুগল অ্যাডস, তাহলে জিনিসটা বুঝে যাবে। এই যে আমি যখন সার্চ দিলাম, এই যে দেখেন এখন আসছে, এই যে এখানে কি লেখা আছে একটু খেয়াল করেন, এখানে অ্যাডই লেখা আছে। আপনি যাই সার্চ করেন, সার্চ করার পর এখন ডিজিটাল মার্কেটিংয়ে সার্চ করার পর ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট অনেকেই লিখছে, লিখার পর দেখা গেছে এই কন্টেন্টটা অর্গানিক ওয়ে বলতে পেইড প্রমোশন না, অর্গানিক ওয়েতে আমি কাজ করতেছি কিন্তু কোনো বেনিফিট পাচ্ছি না বা বেনিফিট পাবো কিনা জানিও না। সেই ক্ষেত্রে সে কি করছে, অ্যাড দিয়ে দিছে, মানে গুগলকে সে টাকা দিছে যে টাকার বিনিময়ে তুমি আমার এখানে ভিজিটর দিবা। জিনিসটা এইরকম।
এখন আমি যখন গুগল অ্যাডস দিয়ে সার্চ করলাম, সার্চ করার পর প্রথমে কি গুগল নিজেই কি করছে, গুগল নিজেই নিজের এটাকে অ্যাড করে দিয়ে দিছে যে এটা যেন প্রথমে থাকে। এখন আমরা কি অনেকেই কি করি, এসে অ্যাডে ক্লিক করে ফেলি। অ্যাকচুয়াল লিঙ্ক কিন্তু এইটা, মানে আমাদের গুগল অ্যাডসের অ্যাকচুয়াল লিঙ্ক এইটা। আর এটা কি, এই জিনিসটা হলো অ্যাডস। হ্যাঁ, অ্যাডসের জন্য গুগল এটা উপরে দিয়ে রাখছে যে তুমি গুগল অ্যাডস দিয়ে সার্চ দিলে এই লিঙ্কটা আসবে। আর যদি অ্যাকচুয়াল লিঙ্কটা খুঁজতে চান তাহলে এটা হচ্ছে গুগল অ্যাডসের অ্যাকচুয়াল লিঙ্ক। তো এইটাকে বলে গুগল অ্যাডস। সো এই গুগল অ্যাডস এবং এসইও দুইটা কিন্তু এক না। আপনি যদি এসইও বলেন, এসইও বলতে এই যে এইটা, আপনি গুগল অ্যাডসের পরে এই যে এই লিঙ্কটা যে আসলো এটাকে বলে এসইও লিঙ্ক, আর এইটাকে বলে গুগল অ্যাডসের লিঙ্ক। ঠিক আছে? আচ্ছা ভাই, এটা বুঝছি, পার্থক্যটা বুঝবো কিভাবে জানবেন? পার্থক্যটা বুঝবো কিভাবে আমরা? পার্থক্যটা বুঝবেন শুধু অ্যাডটা দেখে। এই যে যদি এনে অ্যাড থাকে তাহলে বুঝবেন সে টাকা পয়সা দিয়ে প্রমোশন করছে। ঠিক আছে? এই যে অ্যাড লেখা থাকলে, অ্যাডি লেখা থাকলেই বুঝবেন যে হ্যাঁ সে টাকা পয়সা দিয়ে প্রমোশন করছে, সে অর্গানিক ওয়েতে সে সার্চে আসতে পারে নাই। হ্যাঁ, তো গুগল অ্যাডস এই যে দেখেন উপরেরটা অ্যাড, নিচেরটা কি ওদের নিজস্ব কি এসইও লিঙ্কটা। আচ্ছা আচ্ছা, মানে লিঙ্ক সেমই, কিন্তু ওটা কি অ্যাডসের মাধ্যমে ওটা গেছে আর ওটা অ্যাকচুয়াল লিঙ্কের মাধ্যমে গেছে। এই হলো পার্থক্য। মানে অ্যাডস দিলে হয় কি, অ্যাডস দিলে যেন ভিজিটরটা অন্য কোথাও না যায়, দুইটা তিনটা লিঙ্ক চুজ করে, তো এই জন্য ভিজিটরটা অন্য কোথাও যায় না। আচ্ছা রায়ন ভাই কিছু বলছিলেন আপনি? না, এটাই পার্থক্যটা বোঝার জন্য বলছি। আচ্ছা 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 আচ্ছা, এসইও একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এটা অবশ্যই একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এখানে আপনি যখন আসবেন আপনার ওয়েবসাইট, আমরা যে ওয়েবসাইট ক্রিয়েট করলাম এই ওয়েবসাইট কি মানে মানুষ পাবে? কখনোই পাবে না। আমরা যে ক্রিয়েট করলাম এটাকে আপনাকে গুগল ইন্ডেক্সিং করতে হবে, বুকমার্ক করতে হবে, তারপরে ওই যে সাইট ম্যাপ সাবমিট করতে হবে, অনেক কাজ। এই প্রত্যেকটা কাজ কমপ্লিট করার পরে গুগল যদি মনে করে যে না আপনি লিগ্যাল ওয়েতে এই কাজগুলো করতেছেন, তো একটা সময় কি করে একটা কিওয়ার্ডের উপর বা দুইটা কিওয়ার্ডের উপর আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কে নিয়ে আসে। আচ্ছা, এতক্ষণে যে বললাম যে সার্চ ইঞ্জিন যখন আপনি কোনো খোঁজ করবেন, খোঁজ করার পর কি করবে, একটা ফলাফলের তালিকা তারা দিবে। তো অধিকাংশ সময় কি করে লিঙ্কগুলোর দিকে আমাদের মনোযোগ যায়। মানে কি, মানে আমরা যে সার্চ করলাম, সার্চ করার পরে আমরা কখনোই সেকেন্ড পেজে যাই না, কখনোই আমরা সেকেন্ড পেজে যাই না। এই যে আমি গুগল অ্যাডস দিয়ে সার্চ করলাম, আমি যদি অ্যাকচুয়াল লিঙ্কটা না পাইতাম তাইলে আমরা কখনোই সেকেন্ড পেজে যাইতাম না। সেকেন্ড পেজ বলতে কি, এটাকে বলে ফার্স্ট পেজ। আচ্ছা, এটা আমি একটু কমায় দিচ্ছি, এটা দেখি, এটা টুল থেকে আমি সার্চের অপশনটা কমায় দিচ্ছি। সার্চ চ্যাটিং এখানে কত দেয়া, 100 দেয়া আছে, এটা আমি 20 করে দিলাম, 10 না 20 করে দিই। আচ্ছা, এই যে গুগল অ্যাডস লেখার পরে এই দেখেন এটাকে বলে ফার্স্ট পেজ। এখন আমি এই যে নিচে আরও দেয়া আছে 2, 3, 4, তো আমরা কোথাও যদি সার্চ করি, সার্চ করার পর প্রথমেই কিন্তু ফার্স্ট পেজের পরে আর কোনো পেজে যায় না। তো কখনোই আপনি সেকেন্ড পেজে গিয়ে খুঁজবেন না, আপনি যেটা করছেন এটা কখনোই গিয়ে সেকেন্ড পেজে গেছে। সেকেন্ড পেজে যাওয়ার পর দেখেন অ্যাডের অবস্থা, গুগল অ্যাডসের এটা সবার উপরে। তারপরে এখানে দেখেন ওরা কি করে, হ্যাঁ, অ্যাডভার্টাইজিং নাও অন ওজ.com, এটাও ওরা কি করছে, অ্যাড করে রাখছে। সেম জিনিসটা এখানে অ্যাড করে রাখছে। মানে গুগল অ্যাডস সার্চ করার পর গুগল একটা ফার্স্টে চলে আসছে, আর ওরা অ্যাড দেওয়ার পরে ওদেরটা কোথায়, সেকেন্ড পেজে চলে আসছে। এখন এখানে যদি আমি অ্যাকচুয়াল ইয়াটা না পাইতাম, রেজাল্টটা না পাইতাম, আমি কখনোই সেকেন্ড পেজে যাইতাম না। সেই ক্ষেত্রে আমি আবার এখানে কি সার্চগুলো অন্যভাবে দিতাম। হাউ টু সেট আপ গুগল অ্যাডস, এই দেখেন এখানে দিলেও সেম পজিশনটা, মানে এই কিওয়ার্ড দিলেও এই গুগলেরটাই শো করতেছে। আচ্ছা, তার মানে আমরা কখনোই সেকেন্ড পেজে যাই না। এই জন্য বায়ার সবসময় বলে যে আপনি একটা পেজ এসইও করতে গেলে বা একটা ওয়েবসাইট এসইও করতে গেলে
আপনাকে অবশ্যই ফার্স্ট পেজে রাখতে হবে। সেকেন্ড পেজে কোনো অডিয়েন্স খুবই কম যায়, প্রায় 100%-এর মধ্যে 2%। তো এই জন্য এই যে দেখেন যেগুলো লিঙ্ক ফার্স্টে থাকে এগুলোতেই ক্লিক করার সম্ভাবনাটা একটু বেশি থাকে। এই যে দেখেন এখানে কি বিজ্ঞাপন হতে পারে। আচ্ছা, এসইওটা কেন গুরুত্বপূর্ণ? এইখানে আপনি খুব মানে কম টাকা স্ট্র্যাটেজি দিয়ে মোটামুটি একটা ভালো বেনিফিট এখান থেকে পাবেন, এবং এই প্রজেক্টটা দীর্ঘমেয়াদী। আপনি যদি একটা কিওয়ার্ড র্যাঙ্ক করাইতে পারেন, এটা আগামী 1 বছর 2 বছর পর্যন্ত মোটামুটি এই কিওয়ার্ডের উপরেই মোটামুটি একদম ভিজিটর একদম মানে প্যাসিভলি মানে ডে বাই ডে আসতেই থাকবে। হ্যাঁ, তবে কিওয়ার্ডটা র্যাঙ্ক করানো একটু টাফ বর্তমানে, মানে রিয়েল ওয়েতে করতে গেলে একটু সময় লাগে। আচ্ছা, সম্ভাব্য কাস্টমারদের আস্থা অর্জন। হ্যাঁ, এখন আপনি যদি একটা কন্টেন্ট আপনার ভালো হয়, তাহলে একজন অডিয়েন্স এসে কী করবে, ওই কন্টেন্টটা দেখবে, করবে। যদি ভালো হয় সে কি আপনার এগুলো বুকমার্ক কাস্টমারও হয়ে যেতে পারে। হোয়াট ইজ বুকমার্ক কাস্টমার? আমরা বুঝি বুকমার্ক কাস্টমার কি? বুকমার্ক কাস্টমার, বুকমার্ক না, বুকমার্ক কাস্টমার হলো আমরা যে ফেসবুকটা ইউজ করি, এখন ফেসবুকটা কি গুগলে গিয়ে লিখি এভাবে যে ফেসবুক, এবারে ধরুন ফেসবুকে গেলাম, গিয়ে আবার লগ ইন ইনটু ফেসবুক, এখানে ক্লিক করলাম, ক্লিক করে পরে গেলাম ফেসবুকে, এভাবে যাই নাকি সরাসরি অ্যাড্রেস বারে ফেসবুক ক্লিক করি? এই যে অ্যাড্রেস বারে ক্লিক করি, এইটাকে বলে বুকমার্ক কাস্টমার, যে আপনি ফেসবুক সম্পর্কে অবগত, ফেসবুকের আপনি রেগুলার কাস্টমার। ঠিক আছে, এখন এই যে দেখেন আমি এখানে কি করে রাখছি, বুকমার্ক করে রাখছি। এটা কি? গুগল ট্রান্সলেট। আমি জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পর ট্রান্সলেটে চলে আসলো, আমার কিছু লিখতে হইলো না। এগুলোকে বলে বুকমার্ক কাস্টমার। আই মিন একবার যে আসবে ওয়েবসাইটে, তার যদি ভালো লাগে সে কিন্তু বারবার আসবে, আর এই বারবার আসাটা কি বলে? বুকমার্ক কাস্টমার। এই জন্য আপনার কন্টেন্ট ভালো লিখতে হবে। আপনি যাই করেন মানে ওয়েবসাইটের ভ্যালু ধরে রাখতে এই কাজগুলো করতে হবে। তারপরে ট্রাফিক, অবশ্যই ট্রাফিক বাড়বে। আমার ভালো কন্টেন্ট যদি ভালো হয়, অডিয়েন্স ভালো থাকলে আমার এইগুলো অনেক ভালো হবে। আচ্ছা, এখন এসইওর কয়েকটা প্রকার আছে, এর মধ্যে 3টা প্রকার। এই প্রকারটি আমাদের ভালোভাবে জানতে হবে। ওয়ান পেজ এসইও বা অন সাইট এসইও। হোয়াট ইজ ওয়ান পেজ এসইও? ওয়ান পেজ এসইও কি বলেন? ওয়ান পেজ এসইও হলো, আমরা কি কিছুদিন আগে কি ওয়েবসাইট ক্রিয়েট করি নাই? আচ্ছা, ওয়েবসাইট ক্রিয়েট করতে গেলে আমরা ওয়েবসাইটে কি কি কাজ করছি ভিতরে বলেন তো, কারো মনে আছে? ওয়েবসাইটে আমরা কি প্লাগইন সেটআপ দিছি না? প্লাগইন দিছি, পেজ দিছি, মেনু বার দিছি, আই মিন পোস্ট করছি। এই কাজগুলো কেন করছি আমরা? এই যে কাজগুলো করলাম, এখানে হেডার অপশন দিলাম, হ্যাঁ, এখানে শেয়ার অপশন দিলাম, এই কাজগুলো আমরা কেন করছি বলেন? যেন একজন অডিয়েন্স এসে ওয়েবসাইটটাতে এসে যেন দেখে যে না, এটা একটা প্রফেশনাল ওয়েবসাইট। এইখানে এসে কি করতে হবে? এই ওয়েবসাইটটাতে এসে সে যেন বুঝতে পারে যে না, ওয়েবসাইটটা একটু প্রফেশনাল, এইখানে আমি ইনফরমেটিভ কিছু পাবো। আই মিন ওয়েবসাইটের যে স্ট্রাকচারটা আপনি ভিতরে যা চেঞ্জ করবেন, এটাকে বলে ওয়ান পেজ এসইও। মানে ওয়েবসাইটের সৌন্দর্য বৃদ্ধির জন্য যা করবেন, এটাকে কি বলে? ওয়ান পেজ এসইও। আমরা সৌন্দর্য বৃদ্ধির জন্য এখানে স্লাইড দিলাম, এখানে পরে ফিচার পোস্ট দিলাম, এখানে আমাদের ফেসবুক পেজ দিলাম। হ্যাঁ, এগুলো মানে একটা অডিয়েন্স এসে যেন অ্যাট্রাকটিভ হয়, একটা পেজে এসে অ্যাট্রাকটিভ হয়। এই জন্য এই জিনিসটাকে বলে অন পেজ এসইও। আপনি ভিতরে যা চেঞ্জ করবেন, হ্যাঁ, ওয়েবসাইটের ভিতরে যে চেঞ্জ করবেন, এটাকে বলে অন পেজ এসইও। আচ্ছা, পরের যে অপশনটা অফ পেজ এসইও বা অফ সাইট এসইও। এখন আমাদের ওয়েবসাইট রেডি, কন্টেন্ট রেডি, সবই রেডি। এখন এটাকে কি করতে হবে আমাদের? এই জিনিসটাকে আমাদেরকে প্রচার প্রসারের জন্য বিভিন্ন জায়গায় কি করতে হবে? এইটাকে ছড়ায় দিতে হবে। সেই ক্ষেত্রে প্রথম যে কাজটা অন পেজ এসইও, প্রথম কাজটাই হবে আপনার এইটার সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা। 1, 2 হলো এটার ব্যাকলিঙ্ক করা, তারপরে বুক মার্কিং করা, তারপর সাবমিশন করা, গেস্ট পোস্ট করা, ব্লগ পোস্ট করা। এই যে 4-5টা মাধ্যম বললাম,
হ্যাঁ, মানে আমরা প্রথম কি জানলাম, অন পেজ এসিও। অন পেজ এসিও হলো আমি ওয়েবসাইট কিভাবে সুন্দর করা যায়, এই সুন্দরের কাজটা কি বলে অন পেজ এসিও। আর অফ পেজ এসিও হলো এই ওয়েবসাইটটাকে আমি কিভাবে, আমরা যে ওয়েবসাইটটা রেডি করছি এই ওয়েবসাইটটাকে আমরা কিভাবে মানুষের কাছে পৌঁছাইতে পারি, আর পৌঁছানোর জন্য কি কি ওয়ে আছে, এই ওয়েগুলোকে বলে অফ পেজ এসিও। মানে অডিয়েন্সের কাছে পৌঁছাইতে কি কি ওয়ের মাধ্যমে আমরা পৌঁছাইতে পারি, এইগুলোকে বলে অফ পেজ এসিও। আচ্ছা, এখন আরেকটা আসে টেকনিক্যাল এসিও। টেকনিক্যাল এসিওটা কি? টেকনিক্যাল এসিওটা হলো আমরা যখন একটা ওয়েবসাইটে প্রবেশ করি, যেমন আমি আবার নতুন করে একটা ওয়েবসাইটে যাচ্ছি, যেমন আমাদের ওয়েবসাইটটাই, এই যে ক্লিক করার পর একটু টাইম নিচ্ছে, দেখেন কয় সেকেন্ড হবে, 2 থেকে 3 সেকেন্ড না, বা 5 সেকেন্ড ধরেন যে আমি ক্লিক করার পর 5 সেকেন্ড লোড হচ্ছে। এখন অডিয়েন্স এসে যদি এইখানে লোডিংটা 10 সেকেন্ড পাইতো তাইলে কি বিরক্ত হইতো না? বা আপনি বিরক্ত হইতেন না? হয়তো মনে করতেন আপনার নেট স্পিড ভালো না, আর নয় মনে করতেন ওয়েবসাইট ভালো না, একটা কিছু তো মনে করতেন, তাই না? তো আমরা যেটা মনে করি যে আমাদের নেট স্পিড ভালো না, এই জন্য প্রত্যেকটা ওয়েবসাইটের একটা নেট স্পিড আছে। হ্যাঁ, যে আমরা আরেকটা ওয়েবসাইটে যাই, ধরেন প্রথমআলো.com ক্লিক করার পর দেখেন কত সেকেন্ড টাইম নেই এখানে, সর্বোচ্চ 3 সেকেন্ড টাইম নিছে। কেন টাইম নিছে 3 সেকেন্ড? ওরা অনেক ফাস্ট, এদের ব্যাকএন্ডে অনেক টেকনিক্যাল কাজ করা হয়েছে ওয়েবসাইটের স্পিড বাড়ানোর জন্য। কারণ এখানে যদি সে 10 সেকেন্ড বা 20 সেকেন্ড টাইম নিত লোডিং হতে, তাহলে কি অডিয়েন্স পাইতো? অডিয়েন্স এরকম পাইতো না। তো এইটাকে বলে টেকনিক্যাল এসইওর একটা অংশকে বলে আপনার সাইটের স্পিড ঠিক রাখা। আচ্ছা, আর আচ্ছা, এটা তো অবশ্যই বলবো। অফ পেজ এসইও বলতে আপনি সোশ্যাল মিডিয়া শেয়ার করবেন, একটু লিখে নিন, সোশ্যাল মিডিয়া শেয়ার করবেন ফার্স্ট, তারপর বুকমার্কিং করবেন, বুকমার্কিং এর পরে করবেন হলো ব্যাকলিঙ্ক। এই জিনিসগুলো আমি দেখাবো, এই বুকমার্কিং কি ব্যাকলিঙ্ক কি। আচ্ছা, তারপরে হবো ফোরাম পোস্টিং করবেন, ফোরাম পোস্টিং এর পরে আপনারা দিবেন গেস্ট পোস্ট, গেস্ট পোস্টের পরে আপনারা দিবেন ব্লগ পোস্ট। এই কয়টা কাজ, ঠিক আছে, অফ পেজ এসইওর জন্য। অন পেজ এসইও আমরা জানি যে আমরা ওয়েবসাইট কীভাবে সুন্দর করব, এটা অন পেজ এসইও। অফ পেজ এসইও হলো এটা অডিয়েন্সের কাছে পৌঁছাইতে আমাদের কী কী ধরনের প্ল্যাটফর্ম লাগবে, কী কী ওয়েতে আমরা পৌঁছাতে পারবো, এটা হলো অফ পেজ এসইও। টেকনিক্যাল এসইও হলো আমার ওয়েবসাইটের স্পিড বাড়ানো, এবং এইটা আমরা কি এখন মোবাইল ইউজার সবচেয়ে বেশি না, সো এইটা মানে এই ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি কিনা এটা একটু চেক করি। তো এই যে আমরা যে ওয়েবসাইটটা ক্রিয়েট করলাম এটা মোবাইল ফ্রেন্ডলি কিনা, আপনি গুগলে সার্চ করবেন, যা চেক মোবাইল ফ্রেন্ডলি। আচ্ছা, চেক মোবাইল ফ্রেন্ডলি মানে আমাদের ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি কিনা। আচ্ছা, এখানে আমরা ইউআরএলটা দিব, দেখি আমাদের এই ফ্রি ইউআরএলটা অ্যাকচুয়ালি কাজে দেয় কিনা। মোবাইল ফ্রেন্ডলি চেক করি, টেস্ট। রায়হান ভাই আপনার ভেরিফিকেশন আসছে, বলেন। সিমনিস কি বলেন? মানে সিমনিস কয়টা আছে দেখেন, 1টা 2টা 3টা। আচ্ছা, এখন আমরা কি করতেছি বলেন তো? এখানে এসে আচ্ছা, আমাদের ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি কিনা, কারণ আমাদের অডিয়েন্স, ম্যাক্সিমাম অডিয়েন্স এবং যারা আছে সবাই মোটামুটি মোবাইল ফ্রেন্ডলি ইউজার মোটামুটি সবাই মোবাইল ফ্রেন্ডলি। আচ্ছা, এখন দেখেন
আচ্ছা, এই যে দেখেন আমি যখন টেস্ট করতে গেছি এখানে কি দেখাইছে, লোডিং ইস্যু। পেজ লোডিং ইস্যু, আমাদের পেজের লোডিং অনেক বেশি, এই জন্য এটা ঠিক করতে হবে। এই যে দেখেন আমার এটা মোবাইল ফ্রেন্ডলি, এই যে দেখেন মোবাইলে কীরকম শো করবে, এই যে ওটা মোবাইল ফ্রেন্ডলি। আপনি চাইলে অন্যান্য ওয়েবসাইটে চেক করতে পারেন যে মোবাইল ফ্রেন্ডলি কিনা, জাস্ট ইয়াটা দিবেন, লিঙ্কটা দিলে ওরা দেখাবে যে এটা মোবাইল ফ্রেন্ডলি। তবে এখানে এই যে দেখেন কিছু সমস্যা আছে, এটাকে এখানে ওরা ওই যে বিস্ফোরক চিহ্ন দিয়ে দেখাচ্ছে। আচ্ছা, ভিউ ডিটেলসে ক্লিক করে দেখি তো। আচ্ছা, পেজ পার্টেন্টলি লোডেড মানে কি, নট অল পেজ। আচ্ছা, মানে একটু প্রবলেম আছে এখানে, হ্যাঁ। এবং কি কি প্রবলেম আছে এই যে দেখেন 7টা পেজ আছে, এইগুলা একটু লোডেড হচ্ছে বেশি, এই যে দেখেন এখানে দিয়ে দিচ্ছে অলরেডি তারা। এইভাবে আপনি অন্যান্য পেজেরগুলো চেক করতে পারবেন যে কোন পেজের অবস্থা কীরকম। সো এইটাকে বলে টেকনিক্যাল এসইও, এটা মোবাইল ফ্রেন্ডলি কিনা এবং এটার স্পিড কত, হ্যাঁ, এই জিনিসগুলো। তিনটা জিনিস তো বুঝতে পারছি, এসইওর যে 3টা পার্ট, অন পেজ এসইও, অফ পেজ এসইও, তারপর টেকনিক্যাল এসইও। রাত্রে পড়ছিলাম। ও আচ্ছা, এই যে দেখেন অফিস অন পেজ এসইও কি, অন পেজ এসইও কি, হেডিং, মূল কন্টেন্ট, মানে আপনি যে পোস্ট করবেন হেডিংটা কি থাকবে, এই যে দেখেন এটাকে বলে হেডিং, ঠিক আছে। এবং মূল কন্টেন্ট, এই যে এইগুলোকে বলে কন্টেন্ট। তারপরে কি কন্টেন্টের ব্যবহৃত লিঙ্ক, আমরা কি লিঙ্ক ইউজ করি না, ইন্টারনাল লিঙ্ক বা এক্সটার্নাল লিঙ্ক, এই লিঙ্কগুলো। তারপরে কন্টেন্টে আমরা কি ছবি অ্যাড করি অথবা ভিডিও অ্যাড করি। তারপরে মেটা ট্যাগটা হলো এটা অন্য একটা জিনিস, এটা আমরা যখন পেইড ওয়েবসাইট দিব তখন আমরা মেটা ট্যাগটা ইউজ করব। মেটা ট্যাগ হলো ওই যে হেডিংয়ের একটা জিনিস। হোয়াট ইজ মেটা ট্যাগ? মেটা ট্যাগ হলো আমরা যখন সার্চ করছি এখানে হাউ টু সেট আপ গুগল অ্যাডস, একটু খেয়াল করেন মেটা ট্যাগ কাকে বলে। মেটা ট্যাগ হলো এটা সার্চ করার পর আমাদের কি একটা রেজাল্ট দেখাইছে, রেজাল্টের নিচে একটা প্যারাগ্রাফের মতো অপশন দেখাইছে না, এই দেখেন, এইটাকে বলে মেটা ট্যাগ। হ্যাঁ, এই জিনিসটাকে বলে মেটা ট্যাগ। প্রত্যেকটা ওয়েবসাইটের এরকম আছে, যেরকম ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ দিই, ডিজিটাল মার্কেটিং এটা দিয়ে সার্চ করলেও আমাদেরকে যে ওয়েবসাইটটা সাজেস্ট করে, এই ওয়েবসাইটের নিচে দেখবেন ডেসক্রিপশন অনুযায়ী কিছু জিনিস দেয়। এই যে দেখেন, মানে ডিজিটাল মার্কেটিংটা কি এইটার উপর আপনাকে একটা ডিসক্রিপশন দেখাচ্ছে, এটাকে বলে মেটা ট্যাগ। যেমন এই যে এটা দেখাচ্ছে কি, বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং রেফার্স টু এনি অনলাইন মার্কেটিং এফোর্টস অর অ্যাসেটস, ঠিক আছে, এই জিনিসটা, এটাকে বলে মেটা ট্যাগ। আমাদের এটা কি সার্চ দিলে আসবে? আমার এটা সার্চ দিলে আসবে না, কারণ আমাদের এটার পিছনে কোনো কাজ করা হয়নি। এই তো দেখেন আমাদেরটা নাই, কিছুই নাই এখানে। কেন নাই? আমাদেরটার পিছনে কোনো কাজ করা হয়নি। আচ্ছা, সো ওয়ান পেজ এসইওটা আমরা আলোচনা করলাম। আচ্ছা, অফ পেজ এসইও, ওই যে আপনাদেরকে যা বললাম, হ্যাঁ, ওয়েবসাইটের ভিতর ওয়েবসাইটের লিঙ্ক বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অফ পেজ এসইও মানে কী ধরনের অফ পেজ এসইও করা যায়। হ্যাঁ, তো অন্যান্য সাইটে গিয়ে কী করা, ব্লগে গিয়ে কমেন্ট করা, এই জিনিসটাকে বলে অফ পেজ এসইও। টেকনিক্যাল এসইও যে ওয়েবসাইট বিট, তারপরে ওয়েবসাইটের কাঠামো বা স্ট্রাকচারটা কীরকম, মোবাইল ডিভাইসের ওয়েবসাইটের পারফরমেন্স কেমন, হ্যাঁ, এবং ওই যে ওয়েবসাইটে ক্রল করার সুবিধা কীরকম, তারপর সার্চ ইঞ্জিনের মাধ্যমে কি কন্টেন্ট বিশ্লেষণ, এই প্রত্যেক জিনিস এগুলো হলো টেকনিক্যাল এসইও। আবার এখানে আমরা যে এই যে কাজটা করব, এসইওর যে কাজটা করব, কাজটা কিন্তু দুইভাবে করা যায়, এটা জানেন? একটা লিগ্যাল ওয়ে আর একটা কি ইলিগ্যাল ওয়ে। লিগ্যাল ওয়েটা কি? লিগ্যাল ওয়েটা কি বলে? হোয়াইট হ্যাট এসইও। লিগ্যাল ওয়েটাকে বলে হোয়াইট হ্যাট এসইও। হোয়াট ইজ লিগ্যাল এসইও? হোয়াইট হ্যাট এসইওটা হলো ফাইবারের যে রুলস আছে, আপনি এসইও করার ক্ষেত্রে ফাইবারের রুলস হলো কি, আপনাকে ডোমেইন হোস্টিং তো অবশ্যই নিতে হবে। সো ডোমেইন হোস্টিং নেওয়ার পর কন্টেন্ট আপলোড করবেন, কন্টেন্টগুলো এরকমভাবে আপলোড করবেন যেন কোনো ধরনের ফেক কিছু না থাকে। এখন আপনি কন্টেন্টের টাইটেল দিলেন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং,
ওখানে গিয়ে আপনি বাংলা নিউজ দিয়ে দিলেন, হ্যাঁ ঠিক আছে, এইটা কিন্তু রুলসের বাহিরে, এটা রুলসের বাহিরে। সেজন্য রুলস মেনটেন করে বা গাইডলাইন, হ্যাঁ সার্চ ইঞ্জিনগুলোর গাইডলাইন মেনটেন করে আপনি যে কাজগুলো করবেন এটাকে বলে হোয়াইট হ্যাট এসইও। আমি এতক্ষণ যা বললাম এটা সম্পূর্ণটাই হোয়াইট হ্যাট এসইও। আবার কিছু ট্রিক্স আছে যেগুলো ব্ল্যাক হ্যাট এসইও বলে এটাকে। সো হোয়াইট হ্যাট এসইও করলে আপনাকে অবশ্যই ওয়েবসাইটে কাস্টমার ধরে রাখবে এবং দীর্ঘদিন পর্যন্ত আপনি চাইলে এখানে ভিজিটর আপনি ঢোকাইতে পারবেন এবং সার্চ র্যাঙ্কিংয়ে আসতে একটু টাইম লাগবে। আপনি রুলস মেনটেন করে করতে গেলে একটু টাইম লাগবে। আবার আরেকটা ওয়ে আছে, এটাকে বলে কি ব্ল্যাক হ্যাট এসইও। সার্চ ইঞ্জিন গাইডলাইনের বিরুদ্ধে কাজ করে এই ব্ল্যাক হ্যাট এসইওটা। হ্যাঁ, তো এমন কিছু জিনিস আছে যেগুলো কি সফটওয়্যার দিয়ে করা হয়। এখন আপনি যদি রুলস মেনটেন করে করেন তাহলে ধরেন আজকে আপনার পেজের ভিজিটর আছে কত, ধরেন 100। এখন যদি আপনি নর্মালি কাজ করেন এই 100 থেকে 200 হবে, কিন্তু এটা কি 10,000 হবে কখনো বলেন তো? আজকে আছে 100, কালকে 200 হতে পারে, 300 হতে পারে, 500 হতে পারে, তো এটা 10,000 হবে না, কখনোই না। সো এখন অনেকেই কি করে ওই ব্ল্যাক হ্যাট এসইওর মধ্যে যে আমার ভিজিটর আছে 50 জন, ওরা কি করে ফেক ভিজিটর ঢোকায়, ফেক ভিজিটর ঢোকায় পেজে একদিনে কি করে 10,000 20,000 ভিজিটর ঢোকায় দেয় এবং ওই যে র্যাঙ্কিং পাওয়ার জন্য। সো এইগুলো, এটা হলো নিয়ম বহির্ভূত কাজ, এটাকে বলে ব্ল্যাক হ্যাট এসইও। ব্ল্যাক হ্যাট এসইওতে আপনি সহজে র্যাঙ্কিং আনতে পারবেন, কিন্তু এটা গুগল পেনাল্টি। হোয়াট ইজ গুগল পেনাল্টি? গুগল পেনাল্টি মানে গুগল যদি বুঝতে পারে যে আপনি ব্ল্যাক হ্যাট এসইও করেছেন এটার পিছনে বা রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরে এখানে কাজ করছেন, তাহলে আপনাকে গুগল পেনাল্টি দিবে। আই মিন আপনার ওয়েবসাইটটা আর খুঁজে পাওয়া যাবে না। সো ব্ল্যাক হ্যাট এসইও করা যাবে না। এসইওর কয়টা পার্ট শিখলাম? অন পেজ এসইও, অফ পেজ এসইও, তারপরে টেকনিক্যাল এসইও একটা পার্ট গেল। এবং এই পার্টগুলো আমরা কিভাবে মার্কেটিং করবো এটার একটা দুইটা পার্ট আছে, একটা আছে হোয়াইট হ্যাট এসইও আর একটা ব্ল্যাক হ্যাট এসইও। হোয়াইট হ্যাট এসইও কি, যে হোয়াইট হ্যাট এসইও আমি রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে কাজ করব, আর ব্ল্যাক হ্যাট এসইও যারা কাজ করে এটা গাইডলাইনের বিরুদ্ধে কাজ করে। এখন একটা জিনিস দেখেন, সার্চ ইঞ্জিনগুলো কীভাবে কাজ করে বলেন তো? যেমন মাই নেম ইজ খায়রুল ইসলাম, এইটু ক্লিকে সার্চ করছেন, বা মাই নেম ইজ খায়রুল আলম, এইটু ক্লিকে সার্চ করছেন। এখন ফাইবার কিসের ভিত্তিতে রেজাল্টটা দেয় বলেন? মানে আপনি একটা কিছু সার্চ করার পরে এইটা কি ধরনের, মানে কিওয়ার্ডটা কি ধরনের, মানে কিসের সাথে যায় অ্যাকচুয়ালি, হ্যাঁ কিওয়ার্ডটা অ্যাকচুয়ালি কি ধরনের, এটা আগে গুগল সার্চ করে, মানে নিজে সার্চ করে, ইন্ডেক্সিংয়ে নেই, কিওয়ার্ডটাকে ইন্ডেক্সিংয়ে নেই। এটা খুব ন্যানো সেকেন্ডে কাজটা করে। এটা রোবট আছে, এটার পিছনে রোবট আছে, রোবটের মাধ্যমে কাজটা করে। এবং আপনি যে সার্চটা করলেন কিওয়ার্ডটা দিয়ে যে মাই নেম ইজ খায়রুল আলম, এইটা কতটুকু রিলেটেড, মানে অন্য পেজের সাথে কতটুকু রিলেটেড এটা খুঁজে, তারপরে কোন পেজের কন্টেন্টটার ভ্যালু ভালো বা হাই এটা ওরা মেনটেন করে, তারপরে ওইটা কতটুক, মানে ওই কন্টেন্টটা কতটুক ইউজার ফ্রেন্ডলি। হোয়াট ইজ ইউজার ফ্রেন্ডলি? ইউজার ফ্রেন্ডলি হলো মানে ইংরেজির যে ল্যাঙ্গুয়েজটা, এখন যদি আমি আমাদের বাংলা ভাষায় একটা ইয়া লিখি, কি বলে এটাকে, মানে আমাদের আঞ্চলিক ভাষায় যদি কি বলি একটা নিউজ লিখি, আর আমাদের নর্মাল ভাষায় যদি একটা নিউজ লিখি, দুইটার মধ্যে ডিফারেন্টটা কী হবে? যে আমরা নর্মাল যে ল্যাঙ্গুয়েজগুলো সবাই পড়তে পারবে, আর আঞ্চলিকটা শুধু আমার এলাকার লোকজন পড়তে পারবে। ইউজার ফ্রেন্ডলি জিনিসটা এরকম। ইংলিশের যে বিষয়টা, ইংলিশ কন্টেন্টটা লিখলেন এরকমভাবে লিখবেন যেমন একজন বিগিনার হিসাবে যেন এই কন্টেন্টটা পড়তে পারে, হ্যাঁ, যেন অ্যাডভান্স লেভেলেও না গিয়েও যেন পড়তে পারে, ইউজার ফ্রেন্ডলি হয়। সো এখানে জাস্ট একটু সার্চ করে দেখি, আমি এখানে সার্চ করলাম এখানে কি লিখছি, হাউ টু বাই মোবাইল, মানে আমি কিভাবে একটা মোবাইল কি করতে পারি, ক্রয় করতে পারি। এই দেখেন স্মার্টফোন বাইং গাইড,
চলে আসছে কিন্তু এই দেখেন। এখন ওরা কি করছে, আমার কন্টেন্টটাকে প্রথমে ওরা ইন্ডেক্সিং করছে, ইন্ডেক্সিং করার পরে ওরা ওই ওয়েবসাইটগুলো খুঁজে বের করছে রিলেটেড, যে এই কিওয়ার্ডের সাথে রিলেটেড কোন ওয়েবসাইটগুলো আছে। এই যে প্রথমে ভিডিও শো করাইছে, ইউটিউবের ভিডিও, আপনি কি কি ফলো করবেন এটা ফোন কেনার ক্ষেত্রে। পরে আপনাকে ওই যে ব্লগগুলো শো করেছে একটা মোবাইল ফোন কেনার ক্ষেত্রে আপনার কি কি জিনিস দেখে নিতে হবে বা কি কি জিনিস মেনটেন করতে হবে। এই দেখেন দারাজের এটা চলে আসছে। এখন আপনি এখান থেকে চাইলে, হ্যাঁ, আপনি জাস্ট সার্চ করেন, দারাজও সার্চ করেন, কি সার্চ করেন, জাস্ট সার্চ করছেন যে হাউ টু বাই এ ফোন, জাস্ট এইটুকু সার্চ করছেন, সার্চ করার পর চলে আসছে দারাজ চলে আসছে। যেমন দারাজে গেলে আপনি ফোন কিনতে পারবেন, এরকম অন্যান্য ইয়াগুলোও চলে আসছে। সো এইভাবে গুগলের এই যে সার্চ ইঞ্জিনগুলো এইভাবে কাজ করবে। আচ্ছা, মানে এতক্ষণ যে বললাম ব্যাকলিং, হোয়াট ইজ ব্যাকলিং? ব্যাকলিংটা কি বলেন? ব্যাকলিংটা হলো আমরা কি করছি, আমরা দাঁড়ান ফেসবুকে যাই, ফেসবুকে আসার পর আমি খুব সিম্পলি একটা জিনিস দেখাচ্ছি। আমরা কোথায় আসলাম এখন? গ্রুপে না, এখন আমরা খায়রুল স্যারের ইয়াতে আসলাম। আসার পর স্যার কি করছে এখানে, এটা কি করছে উনি? উনি ওনার প্রোফাইলে কি করছে, এটা পোস্ট করছে। কি পোস্ট করছে? ওনার কিছু পোস্ট করছে নাকি ফাইবারে ওনার গিগ এসে এখানে কি করছে, এটাকে বলে ব্যাকলিং। মানে আপনি লিঙ্কটা যত জায়গায় সাবমিট করবেন, ঠিক আছে, এই লিঙ্কটাকে বলে যে আপনার লিঙ্কটা এখানে সাবমিট হয়েছে, এক জায়গায় সাবমিট হয়েছে, পাশাপাশি অন্য যে কোনো জায়গায় আমরা কি করছি, এই লিঙ্কগুলো আমরা লিঙ্কডিনেও সাবমিট করছি, অথবা অন্য অনেক জায়গায় এইগুলো সাবমিট করছি। এইগুলোকে বলে কি? ব্যাকলিং। লিঙ্কটা যত জায়গায় যাবে, প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা একটা ইয়া দেখাবে যে ফেসবুকে সে একটা ব্যাকলিং করছে, টুইটারে একটা ব্যাকলিং করছে। এই জিনিসটাকে বলে ব্যাকলিং। যে স্যার কি করছে, তার ফাইবার প্রোফাইলের যে এটা এখানে ব্যাকলিং করছে। সো এটাকে বলে ব্যাকলিং। আচ্ছা, এখন দেখার মানে এটা একটা দেখার বিষয় যে আমরা যে ব্যাকলিংগুলো করি, ব্যাকলিংগুলো করার ক্ষেত্রে আমাদের কিছু জিনিস মানে ফলো করতে হয়। হ্যাঁ, এটা হলো আমরা যেমন ফেসবুক কি একটা পপুলার সাইট না, সোশ্যাল মিডিয়া। এখন আমি যদি এই ব্যাকলিংটা এসে আমাদের যে ওয়েবসাইট আছে না, আমাদের ওয়েবসাইটে কিন্তু ব্যাকলিং করা যায়, জানেন? তো ক্লিক করে দেখি তো। এই যে এখানে এটা এই অপশনটা কি বলেন? কমেন্ট সেকশন। আমরা একটু আগে বললাম না, ব্লগ পোস্ট বা ব্লগ কমেন্ট যেটা বললাম। আচ্ছা, এখন এটা একটা ব্লগ, একটু আগে আমরা কি ব্যাকলিং করলাম। এখন এখানে এসে এখানে কি নিউজ। এখন আমি যদি নিউজ রিলেটেড হই, অবশ্যই রিলেটেড ব্লগে কমেন্ট করতে হবে, রিলেটেড ব্লগে কমেন্ট করতে হবে। এখন আমার একটা নিউজের ওয়েবসাইট আছে, এখন আমি এখানে এসে কি লিখবো?
সেখানে কি লিখলাম হলো মানে আমি তাকে বললাম যে তোমার কন্টেন্টটা নাইস, তারপরে তুমি যদি মানে আরও কি স্পোর্টস রিলেটেড কি নিউজ দেখতে চাও তাহলে কি আমার ওয়েবসাইটটা ভিজিট করো, কারণ আমার ওয়েবসাইটের ঠিকানা কি, কারণ আমি দিলাম প্রথম আলো, এটা আমার ওয়েবসাইট না, এটা না, আমি এইখানে আরেকটা ব্লগ ইয়ে করি। এই যে দেখেন এটা আমার ওয়েবসাইট। এটাকে আমি এখানে নিচে এসে কি করব, কমেন্টে এসে আমি কি সরাসরি এটা পোস্ট করব? অবশ্যই সরাসরি পোস্ট করব না, এখানে আমি কি করব, আমরা শর্ট লিঙ্ক করব। এটাকে শর্ট লিঙ্ক করে কিভাবে, হ্যাঁ 3 ইউআরএল যাব অথবা অন্য অনেক শর্ট লিঙ্ক আছে। তো এখানে যাওয়ার পর আমি যে লিঙ্কটা কপি করলাম এই লিঙ্কটা বোঝা যাবে না যে এটা কোন ওয়েবসাইটের লিঙ্ক। আমি এখানে এসে জাস্ট পেস্ট করবো ওটা, এই যে এটা পেস্ট করলাম। পেস্ট করার পর মেক 3 ইউআরএল ক্লিক করব, এটাকে শর্ট লিঙ্ক বলে। এখন আমাদের এটার নাম ছিল কি ডিজিটাল নিউজ বিডি। ডিজিটাল নিউজ বিডিটা এখানে কি হয়ে গেছে 3url.com দিয়ে স্ল্যাশ দিয়ে, হ্যাঁ এই অপশনগুলো হয়ে গেছে। তো এটা আমি কপি করলাম, আমাদের পোস্টটা দিলাম এটা যে ফাইবার টাইপটা যায় এটা বললাম বুঝি না, এই আমাদের পোস্টটা দেখাইলে আর নিচে ফাইবার হয়ে গেছে। হ্যাঁ ফাইবার তো তার কথা না, এটা অবশ্যই থাকবে। এটা আপনি ক্লিক করার সাথে সাথে আপনার কোথায় যাবে, আপনার গিগে চলে যাবে। ফাইবারটা ব্যাকলিঙ্ক হয়েছে এখানে, ফাইবার ওয়েবসাইটে এখানে ব্যাকলিঙ্ক হয়েছে, কিন্তু অ্যাড্রেস কোনটা দেয়া, অ্যাড্রেস দিয়ে আপনার গিগের অ্যাড্রেস দেয়। ওরে বাবা অনেকক্ষণ ছিল। আচ্ছা এখন এটা কি করব, এইখানে এসে আমি লিংকটা দিয়ে শর্ট লিংকটা দিয়ে দিন, এই যে শর্ট লিঙ্কটা দিয়ে দিলাম, ঠিক আছে। শর্ট লিঙ্কটা দেওয়ার পর এইখানে এসে আপনি কমেন্ট করবেন। সো এখানে আমাকে নাম দিতে হবে, আমার নাম দিলাম, ইমেল অ্যাড্রেস দিলাম, তারপর চাইলে আমি এখানে ওয়েবসাইট দিতে পারি। সো এখানে জানো পোস্ট কমেন্ট। আচ্ছা এই কাজটা কি আমি অন্য কারো একটা যদি হ্যাঁ অবশ্যই করতে পারবেন, অবশ্যই রিলেটেড করতে হবে, অবশ্যই করতে পারবেন, তবে রিলেটেড হতে হবে, ঠিক আছে। এ দেখেন একজন এসে কমেন্ট করছে, ঠিক আছে। কমেন্টটা এই যে এটা, এই যে এটা, এই যে দেখেন এই যে এটা কমেন্ট সেকশন। এখন অনেকেই কি আমরা কমেন্ট করি না ফেসবুকে গিয়ে, অনেকেই কমেন্টের লিঙ্কও দিয়ে দেয় দেখবেন। সো এইভাবে আপনি যতটা কমেন্ট করবেন এটাকে বলে হ্যাঁ ব্লগ পোস্ট। এবং অনেক পপুলার সাইট আছে, পপুলার সাইট কি medium.com, medium.com আছে, এই যে মিডিয়াম। এইখানে গিয়ে এই যে ব্লগ আছে না, এগুলো পপুলার কিছু জিনিস আছে medium.com, তারপরে about.com। এই যে about.com পপুলার কিছু কি আছে ব্লগ সাইট আছে, এইগুলাতে গিয়ে আপনি চাইলে, ধরুন আমি মিডিয়াম গেলাম, এখানে এসে আপনাকে প্রথমে কি করতে হবে, একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার পর আপনার রিলেটেড পোস্ট আপনাকে খুঁজে বের করতে হবে। বের করে আপনি একেবারে চাইলে কমেন্ট করতে পারবেন, গেস্ট পোস্ট করতে পারবেন, ঠিক আছে। এইটাকে বলে ব্যাকলিঙ্ক। সো এখন এই জিনিসটা কি মানে কিছুটা বুঝে আসছে? হ্যাঁ অবশ্যই, আমরা শেয়ার আইপি ইউজ করি না, এক আইপিতে অনেকেই ইউজ করতে পারে। আচ্ছা এখন একটু দেখি রায়ন ভাই কে আছেন, ওনার নেটে মনে হয় আবার সমস্যা। আচ্ছা এখন আমরা কি করছিলাম, আমরা
ওয়েবসাইটের র্যাঙ্ক দেখছিলাম যে একটা ওয়েবসাইট আসলে কি, ওদের ভিজিটর কত, হ্যাঁ ওরা কবে ক্রিয়েটেড হয়েছে এবং ওদের অ্যালেক্সা র্যাঙ্ক কত। আমরা যখন একটা জিনিস করব সেই ক্ষেত্রে কি অবশ্যই চেক করে নিব। আমরা যখন একটা ব্লগে পোস্ট করব, যেরকম আমরা মিডিয়ামে গেছিলাম, ধরেন এই যে এই ওয়েবসাইটে গেছিলাম, একটা জিনিস সার্চ করছিলাম, সার্চ করে এই ওয়েবসাইটে আসছিলাম। এখন মিডিয়াম, আমি মিডিয়ামটাতে যে করব, মিডিয়াম সার্চ করলাম, মিডিয়াম সার্চ করার পর এইখানে এসে আমি গ্যাস পোস্ট করব বা ব্লগ পোস্ট করব। এখন মিডিয়াম ওয়েবসাইটটা কীরকম, এটা কি আমার কাজ করলে কি বেনিফিটেড হবে নাকি হবে না, এই জন্য আপনাকে সার্চ করে আগে দেখতে হবে যে এটা পিআর কত। পিআর বলতে পেজ র্যাঙ্ক বোঝায়, পিআর। এই পেজ র্যাঙ্ক কত। তো মিডিয়ামটাতে আসার পর আমরা ওটা কপি করলাম, কপি করার পর আমরা কোথায় যাব, ওয়েব ইনফরমার। আবার নতুন করে যাই, ওয়েব ইনফরমার। ইনফরমারে গিয়ে আমি এই ডোমেনটা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে সার্চ করলাম medium.com। এই দেখেন medium.com-এ কি পেজ র্যাঙ্ক কত, 73, মানে অনেক হাই। তাদের এখানে কাজ করলে আমার ভালো বেনিফিট হবে। তো এখানে দেখেন অনেক পেজ বি অনেক। তাদের এখানে কাজটা আমি করব কিভাবে? ওই যে ব্লগে যাবেন, ব্লগে ক্লিক করে আমি এই যে কমেন্টিং দেখাইলাম না, ব্লগ কমেন্টিং, এখন ব্লগ কমেন্ট করবেন। হ্যাঁ আপনার ইমেল দিয়ে তারপর ওই যে আগে কি করবেন, হ্যাঁ 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 রিলেটেড, যেমন আপনি ডিজিটাল মার্কেটিং দিয়ে লিখবেন, ওই ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা ব্লগ বের করবেন। বের করে আগে ব্লগ সম্পর্কে বিস্তারিত লিখবেন যে আপনি ব্লগটা পড়ছেন, ব্লগটা অনেক হেল্পফুল, হ্যাঁ, এবং অন্যজনকে সাজেস্ট করবেন যে আপনিও ব্লগটা পড়তে পারেন। এরপর নিচে লিখবেন যে আপনি যদি আরও বেশি করে কি ডিজিটাল মার্কেটিং রিলেটেড ব্লগ পড়তে চান, আরও অ্যাট্রাকটিভ, তাহলে নিচের পেজটি ভিজিট করতে পারেন। এই জাস্ট এইটুকু। না না না, বায়ার বলে দিবে এসইও করেন। এখন আপনার হলো আপনি কিভাবে এটাকে র্যাঙ্ক করাবেন, বুঝছেন বিষয়টা। বায়ার বলবে এসইও করেন, আপনি কিভাবে করবেন এটা আপনার বিষয়। আচ্ছা এখন এই যে মিডিয়াম সার্চ করলাম, সার্চ করে আমি দেখতে পাচ্ছি যে না পেজ র্যাঙ্ক কি অবশ্যই ভালো এবং ওদের ভিজিটরও বেশি আছে, আমি এখানে করতে পারবো। এটাকে বলে ওয়েব ইনফরমার। আচ্ছা সো আমরা আরেকটা ওয়েবসাইটে গেছিলাম, এটা কি একটা পার্সোনাল ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট lajukhassan.com। হ্যাঁ ওগুলো তো কোম্পানি বেস। তো এখানে পেজ ভিজিটর মোটামুটি 1K-এর উপরে, এটা মানে পেজ ভিউ হলো আপনার প্রায় 5000 সামথিং, অ্যালেক্সা র্যাঙ্ক অনেক দূরে। আচ্ছা মানে এটা ক্রিয়েটেড হয়েছে এত সালে, এক্সপায়ার হয়ে যাবে 22-এ। ওটার কোম্পানি কি, হোস্টিং নিছে ক্লাউডফ্লার থেকে এবং রেজিস্ট্রেশন কি ডোমেইন রেজিস্ট্রেশন কোথায়, নেমচিপ থেকে। হ্যাঁ 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 আইপি অ্যাড্রেস, এখানে ডিএনএস দুইটা ইউজ করছে, যে ডিএনএস আছে না, মানে উনি এটার ব্যাকআপ আছে। এই যে ওয়েবসাইটটা বানাইছে, এই ওয়েবসাইটে যদি কোনো কারণে ক্র্যাশ করে তাহলে কি হবে, ওটার ব্যাকআপ হিসাবে আরেকটা আইপি অ্যাড্রেস থাকবে, কোনো সমস্যা হবে না। আমরা ফেসবুকে মাঝে মাঝে সমস্যা হয় না, বলে না যে ফেসবুক ডাউন, কিছুক্ষণ ইউজ করা যায় না, 1 ঘন্টা। তো এই মানে যে কোনো কারণে ওগুলা ক্র্যাশ করে, তো ওই যে রিডাইরেক্ট হতে একটু টাইম নেয়, কিছুক্ষণ টাইম নেই, যে একটা পিসি থেকে স্টোরেজগুলো রিডাইরেক্ট হয়ে আরেকটা পিসিতে যায়, মানে আরেকটা আইপি অ্যাড্রেসে গিয়ে কাজটা করে। আচ্ছা এখন তার একটা পার্সোনাল ওয়েবসাইট সে নেমচিপ থেকে নিচ্ছে। আমরা ডোমেনের জন্য দুইটা ওয়েবসাইটে গেছিলাম, এটা কি গোডেডি, এটা একটা ইন্ডিয়ান ওয়েবসাইট, চাইলে এখান থেকে ডোমেন নিতে পারেন। পাশাপাশি এটা হচ্ছে পপুলার একটা জিনিস নেমচিপ, এইখান থেকেই নেওয়া বেটার। নেমচিপ আপনি জাস্ট একটা জিনিস সার্চ করলেন, যেমন রায়হান দিয়ে সার্চ করলাম, সার্চ করে দেখি এখন এখানে অ্যাভেলেবেল দেখাবে, মানে কি কি অ্যাভেলেবেল আছে। এটা অ্যাভেলেবেল নাই, 2004 সালে ওটা কিনে নিছে রায়হান.com।
2004 সালে কিনে নিছে। রায়হান.net 2008 সালে কিনে নিছে। রায়হান.org 2009 সালে কিনে নিছে। তার মানে এগুলো আপনার নাই। সো এখন রায়হান.co-টা নিতে হলে দেখেন অনেক টাকা, ঠিক আছে। সো এখান থেকে চাইলে আপনি ডোমেন নিতে পারবেন। আর হোস্টিং নিতে হলে HostGator, ডোমেন নেম মানে আপনার ওয়েবসাইটে অ্যাড্রেস নেম কিনবেন, তারপর অবশ্যই এই যে আমি HostGator দিলে ওই যে ওরা সবসময় অ্যাডের উপরে থাকে। এখান থেকে আপনি চাইলে হোস্টিং নিতে পারবেন, হ্যাঁ, আপনার যত ইচ্ছা তত, ওয়ার্ডপ্রেসের জন্য বা অন্যান্য যে সিএমএসগুলো আছে এগুলোর জন্য। এখন ওনার স্ট্যাটাস দেখি, পেজ র্যাঙ্ক দেওয়া আছে, ডেইলি পেজ ভিজিটর, আচ্ছা আচ্ছা এই জিনিসগুলো দেওয়া আছে, এবং সিমিলার সাইট তার আর কি কি সাইট আছে এই যে দেখেন, তার একটা lajuk.net একটা ওয়েবসাইট আছে, তার jfx.com এটা একটা ওয়েবসাইট আছে, মানে এই যে তার রিলেটেড, মানে এটার আন্ডারে রিলেটেড যেগুলো আছে এগুলো দেখাচ্ছে এখানে। এখন দেন তার ডোমেন নেম দেওয়া আছে, মানে হোইজ মানে কে, সে কে, তার ডোমেন নেম, ডোমেন আইডি A to Z, মানে তার ইউআরএলটা কি, হ্যাঁ, আপডেট কত সালে হয়েছে, কত সালে কিনছে, তারপর রেজিস্ট্রেশন কত সালে এক্সপায়ার হয়ে যাবে, এবং কোন ইমেল দিয়ে কিনছে এই যে দেখেন কোন ইমেল দিয়ে কিনছে, এবং তার কন্ট্যাক্ট নাম্বার সহ কোন জায়গা থেকে কিনছে, রিজিয়ন, মানে মোটামুটি সবই দেওয়া আছে এখানে, অ্যাডমিন ফোন নাম্বার পর্যন্ত দেওয়া আছে এখানে। সো এইভাবে একটা মানে ওয়েবসাইটে A to Z আপনি ইনফরমেশন বের করতে গেলে এইখানে আপনি এসে বের করতে পারবেন। এখন কিছুটা বুঝতে পারছেন যে এসইও জিনিসটা কি? তো এই জন্য আমাদেরকে একটা ওয়েবসাইট টার্গেট করতে হবে, এটার উপর কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এখন আমি আরেকটা জিনিস দেখব যে lajukhassan.com, এটাকে কপি করলাম, কপি করে উবার সাজেস্টে যাব, সে কি ব্যাকলিঙ্ক করছে না কি করছে না। উবার সাজেস্ট কি? একটা কিওয়ার্ড রিসার্চ। আমরা কিওয়ার্ড রিসার্চের দুইটা জিনিস দেখবো, একটা হলো এই দুইটা জিনিস আপনাদেরকে দেখাই দিই, KW ফাইন্ডার, উবার সাজেস্ট এবং KW ফাইন্ডার, এই দুইটা জিনিস আপনাদের গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। মানে গুগল কিওয়ার্ডের জন্য, মানে আপনি কিওয়ার্ড যে রিসার্চ করবেন এই কিওয়ার্ড রিসার্চের জন্য। আবার আরেকটা আছে ওটা, আচ্ছা এই দুইটাই টাকা পাবো। এখন এইখানে এসে আমি কি করব, ডোমেন নেম সার্চ করি, সরি KW ফাইন্ডার না, আমরা লাজুক হাসান মানে পার্সোনাল ওয়েবসাইটটাও না, মানে সে কি কি করছে দেখেন, কান্ট্রি বাংলাদেশ, আচ্ছা বাংলাদেশ তো আলাদা করে নাই, ইউনাইটেড স্টেটই তো। আচ্ছা এখন স্যার একটু দেখেন, রান ভাই আছেন? উনি আবার চলে গেছে। আচ্ছা উবার সাজেস্ট আসলাম, উবার সাজেস্ট আসার পর আমি ওনার কি করছি, ডোমেন নেমটা আছে না এই যে দেখেন লাজুক হাসান, আমি এটা দিয়ে সার্চ করলাম, সার্চ করার পর
তার অর্গানিক কিওয়ার্ড আছে কয়টা দেখেন, 225। অর্গানিক ট্রাফিক কত? 873। আচ্ছা, ডোমেইন অথরিটি এটা কি? হোয়াট ইজ ডোমেইন অথরিটি? ডোমেইন আছে এরকম নাকি? না 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 না, এই যে দেখেন এখানে বলতেছে ডোমেইন অথরিটি যে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং স্কোর। হ্যাঁ, মানে র্যাঙ্কিং স্কোর অনুযায়ী তার এটা সে যেখানে কি করছে, মানে ওভার 100 স্কোরের মধ্যে তার ডোমেইন অথরিটি কত? 12, অনলি 12। সে ব্যাকলিঙ্ক কয়টা করছে? আচ্ছা, ব্যাকলিঙ্কগুলো কীরকম? ওই যে আমরা যে করলাম এতদিন আমাদের কি ফাইবার, ইউটিউব, অন্যান্য ওয়েবসাইটে যেগুলো আমরা শেয়ার করলাম বা লিঙ্ক সাবমিট করা, এগুলো বলি অর্গানিক কিওয়ার্ডটা একটু অর্গানিক কিওয়ার্ড ব্যবহার করতে 225 টাকা কম। and organic the number of keywords domain rank for the organic search। এখন আমি লাজুক হাসান দিয়ে যে সার্চ করলাম, প্রথমে কি লাজুক হাসান দিয়ে কয়টা ব্যবহার করা যায়, মানে কয়টা ব্যবহার করতে পারে কিওয়ার্ড? একটা কন্টেন্টে আপনি ধরেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড, ঠিক আছে, তো ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিওয়ার্ড কি পরিমাণ হয়? অনেক হইতে পারে। তাই এরকম মানে আপনার যে কয়টা কিওয়ার্ড ভালো লাগবে, 4টা 5টা বা 10টা, এরকম কি 225টা কিওয়ার্ড দিতে? এনি প্রত্যেকটা টোটাল জিনিসটা মিলে মানে ফুল যে ওয়েবসাইট আছে ওনার আচ্ছা, ফুল ওয়েবসাইট মিলে মিলা 225। হ্যাঁ অর্গানিক কিওয়ার্ড হইলো এইগুলো। ট্রাফিক তো এটাই বুঝে নিই যে মান্থলি যেটা আসলো। ডোমেইন অথরিটি 100-এর মধ্যে তার 12। আচ্ছা, ব্যাকলিংকটা দেখি সে কোথায় ব্যাকলিং করছে। দেখেন এই জায়গাগুলোতে সে ব্যাকলিং করছে। আচ্ছা দেখি ওয়েবসাইট দেখেন, লাজুক হাসান .go গেট রেসপন্স, ঠিক আছে। এই জিনিসটা ব্যাকলিং করছে কয় জায়গায়? 10 জায়গায়। লাজুক হাসান .com গো এসএমই রাশ 10 জায়গায়। লাজুক হাসান .comটা করছে 7 জায়গায়। অনলি লাজুক হাসান করছে 3 জায়গায়, ঠিক আছে। লাজুক হাসান .com 2 জায়গায়, আর শুধু ওয়েবসাইটটা করছে এবারে। এখন এইখানে ব্যাকলিং যে করলো টোটাল ডেমোগ্রাফিটাই আপনার এখানে চলে আসবে। শুধু আপনার কাজ হলো একটা ওয়েবসাইট র্যাঙ্ক করাইতে মোটামুটি যেই সব জায়গায় র্যাঙ্ক করানোর জন্য ওয়েবসাইট ইউজ করা হয়, এই ওয়েবসাইটে কী করা, লিঙ্কগুলো কালেক্ট করা। আচ্ছা এখানে একটু লোডিং হচ্ছে, আরও ডেমো দেখায়। ওভার সাজেস্টেড ইয়াটা আমি দিয়ে দিই আপনাদের। এই ভদ্রলোকের নাম নেইল প্যাটেল, এই যে ওনার আছে না ওয়েবসাইটটা কিন্তু ওনার নামে, নেইল প্যাটেল। ওনার অনেক ভিডিও আছে দেখবেন ইউটিউবে, অনেক ভালো ভালো ভিডিও, মানে এসইও স্পেশালিস্ট বলা যায়। আচ্ছা এখানে ডেমোগ্রাফিটা আসতেছে না, মানে অ্যাকচুয়াল ডেমোগ্রাফিটা পাচ্ছে না, এই জন্য আসতেছে না, লোডিং হচ্ছে। সো এই নেইল প্যাটেলের একটা ওয়েবসাইট, সেটা হলো ওভার সাজেস্ট। আপনাদের গ্রুপে দিয়ে দিছি, এটার মাধ্যমে ওয়েবসাইট আপনারা ইয়া করতে পারবেন ফ্রিতে। টুল ইউজ করে আপনি কী কী ইউজ করছে সবই দেখতে পারবেন। আচ্ছা আমরা অন্য একটা সার্চ করি। আচ্ছা KW ফাইন্ডারও সেম জিনিস, এখানে সার্চ করে টোটাল ডেমোগ্রাফি দেখতে পারবেন, কোনটা কিওয়ার্ডের ভ্যালু কত, কীভাবে এগুলো কাজ করে তাও দিয়ে দিই। একটা ব্যবহার করলে তো হবে নাকি? ওভার সাজেস্টটা ব্যবহার করবেন, দুইটা দিলাম, আমি তো ওভার সাজেস্টটা ভ্যালুয়েবল বেশি।
আচ্ছা অন্য একটা সার্চ করি। একটা ওয়েবসাইটের নাম বলেন আপনার। আমরা জিনিস স্পেলিংটা কেমন? FIS বুঝি নাই। আবার বলেন SYS। এটা প্রথমটাই অ্যাপ্লিকেশন যেটা। ও আচ্ছা আচ্ছা। এই যে ওয়েবসাইটগুলো করছে আহামরি কিন্তু কঠিন না। এই যে করছে দেখছেন না, আহামরি কঠিন না। আমরা যে নিউজের ওয়েবসাইটটা করলাম না, ওটা ওরা আমরা একটা থিম ইউজ করছে, ওরা অন্য একটা থিম ইউজ করছে। ইউজ করে করে জাস্ট গ্যাজেটগুলো বস থিম। আচ্ছা থিম হলো দেখাচ্ছি আপনাকে। আচ্ছা ওটা দেখে নেব। অর্গানিক কিওয়ার্ড, তারপরে অর্গানিক মান্থলি ট্রাফিক, ডোমেইন অথরিটি অনেক কম, আর ব্যাকলিঙ্ক কি, ব্যাকলিঙ্কও কম। আচ্ছা সে কোথায় কোথায় দেখেন ইয়া করছে, ব্যাকলিঙ্ক করছে freelancer.com, ঠিক আছে। freelancer.com মেইন প্রোডাক্টে করছে, কম্পিউটার অফিস, তারপরে এই জিনিসগুলোও উনি ব্যাকলিঙ্ক করছে। এই যে কয়েকটা জিনিস, এই কয়েকটা জিনিস উনি ব্যাকলিঙ্ক করছে। এমনিতে সবচেয়ে বেশি করছে ওনার ওয়েবসাইটের লিঙ্কটাই ব্যাকলিঙ্ক করছে সবচেয়ে বেশি। আচ্ছা এখন এই যে দেখেন কিওয়ার্ডগুলো দেখেন কীরকম। টেকনিক্যাল প্রকাশনী বই, কম্পিউটার প্রশিক্ষণ বই ডাউনলোড, এই কিওয়ার্ডগুলো দিয়ে সে কি করছে, মানে কোন কান্ট্রিতে করছে, অনলি বাংলাদেশ। বাংলাদেশে উনি এই কিওয়ার্ডগুলো দিয়ে র্যাঙ্ক করাইছে। টেকনিক্যাল প্রকাশনী, তারপর এই যে কম্পিউটার প্রশিক্ষণ বই, অর্থনীতি বই একাদশ দ্বাদশ, এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল, এই জিনিসগুলো দিয়ে উনি কী করছে, ওই যে দেখেন পজিশন দেখেন 18, 28। হ্যাঁ একটা জিনিস আমরা ক্লিক করি, ধরেন কম্পিউটার প্রশিক্ষণ বই ডাউনলোডে ক্লিক করব। সার্চ ভলিউম কত, অনলি 10। এসইও ডিফিকাল্টি এটা খুব একটা বেশি না। পেজ ডিফিকাল্টি ইজি, এটাতে কোনো কস্ট পড়ে নাই, সে ফ্রিতে কাজ করছে। হ্যাঁ এটাতে কোনো কস্ট পড়ে নাই, সে সম্পূর্ণ ফ্রিতে কাজ করছে। এই দেখেন দুইটা জিনিস এখানে দিয়ে আছে, কম্পিউটার প্রশিক্ষণ বই ডাউনলোড, কম্পিউটার প্রশিক্ষণ বই ডাউনলোড পিডিএফ, এই দুইটা কিওয়ার্ড উনি কাজ করছে এটার উপর। সো এখানে প্রত্যেকটা ওয়েবসাইটের এসে সে কীভাবে কাজ করছে, কোথায় কোথায় ব্যাকলিঙ্ক করছে, তার কিওয়ার্ডগুলো কী কী প্রত্যেকটা আপনি দেখতে পাবেন এখানে, এগুলো ওভার সাজেস্ট। এখন আপনি বলছিলেন থিম কোথায় পাবেন, তাই তো? থিমগুলো আমরা কিভাবে এখানে থিম আছে কয়টা? 3933টা। প্রত্যেকটা থিমই ফ্রি। এটা আমার পছন্দ মতো নিতে
পারবো। এখন আপনি পছন্দ মতো দেখবেন, লার্ন মোর থিম, লোড মোর থিম ক্লিক করলাম। এখন আমি এখান থেকে একটা থিম খুঁজে বের করি। ধরেন এটা কাজটা হবে শুধু ওয়ার্ডপ্রেস থিম দিয়ে সার্চ দিলে হবে। ওয়ার্ডপ্রেস থিম। এই দেখেন এখানে আসার পর প্রিভিউ দেয়, এটা প্রিভিউ wordpress.org, ওখানে গেলেই না আপনাকে থিম দেখাবে। প্রিভিউ দিই, প্রিভিউ দেওয়ার পর দেখেন এই দেখেন এটা হলো প্রিভিউ। এখন আপনি চাইলে ডাউনলোড করে এটা ডাউনলোড করে ইউজ করতে পারেন। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তখন এটা কি আমার যে কোনো থিম নিলে হবে নাকি রিলেটেড থিম নিলে হবে? রিলেটেড আপনার এই যে দেখেন উপরে দেয়া আছে। আমি যখন থিমে ক্লিক করব, দেখো লেখা আছে কমার্শিয়াল থিম, এটা কি? একটু নিচে আসবেন। যদি পার্সোনাল হয়, হ্যাঁ যদি পার্সোনাল অ্যাকাউন্ট হয় এরকম থিম নেবেন, এরকম। আর নিউজ দেখে নেব তাহলে আমার। হ্যাঁ, আর আপনি সার্চ করতে পারবেন তো। তখন এখানে নিউজ সার্চ করুন। আচ্ছা এই যে এইখানে সার্চ করবেন নিউজ। নিউজ সার্চ করলে কতটা ওয়েবসাইট দেখাচ্ছে? স্পোর্টস হলে স্পোর্টস রিলেটেড নিব এরকম। হ্যাঁ, নিউজ রিলেটেড দিলাম, সবগুলোর মধ্যে নিউজ 760টা দেখাচ্ছে এখানে। তো এইখান থেকে আপনার যেটা এই যে দেখেন অনেক অ্যাট্রাকটিভ, এই যে আমরা নিছিলাম এরকম একটা থিম নিছিলাম, এই যে এরকম। আবার আমার সাবজেক্ট ভিত্তিক হলে আমি আলাদা নিব নাকি? হ্যাঁ হ্যাঁ, তো এখানে আবার আমরা সার্চ করি, দেখেন মানে আমার আইসিটি বা ইকোনমিক্স এরকম যদি হয় তাহলে আমি উল্লেখ করে দেবো এটা। এই যে আইসিটি রিলেটেড। আচ্ছা আচ্ছা, এই জিনিসগুলো আর কি আমার খালি প্রশ্ন লাগছিল, আমি মনে থাকে না। এগুলো প্রত্যেকটাই ফ্রি থিম, ঠিক আছে? আপনি খুব ভালোভাবে এখানে নিয়ে ডিজাইন করতে পারবেন। সো আমি এটা গ্রুপে দিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করলেই এখন কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। কোশ্চেনগুলো কাজগুলো আমরা যা দেখলাম কয়দিন আমাদের আরো স্টাডি করতে হবে। অনেক স্টাডি করতে হবে, অনেক স্টাডি করতে হবে। স্টাডি করতে হবে। আমি আপনাকে রিসোর্স যতদিন চান, রিসোর্সের অভাব নাই। আমি সব ধরনের রিসোর্স আপনাকে পেড ভিডিওগুলো দিয়ে দিলে আমরা হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, ক্লাসটা আগে আমরা শেষ করি, পেড ভিডিও দিয়ে দিব, তাহলে আপনাদের নলেজ আরো গ্যাদার হবে। এখন বুঝতে পারছেন যত সময় লাগে চেষ্টা করে যাই। মানে এই দুনিয়াটা দেখছেন, মানে অনলাইন দুনিয়াটা কত গভীর। এখন তো আপনার কম্পিটিশন, বিশাল কম্পিটিশন এবং কত জিনিস আপনি চিন্তাও করতে পারবেন না। ডিজিটাল মার্কেটিং এর ভ্যালুটা এত গুরুত্বপূর্ণ এবং এটার হিউজ মার্কেট, মানে আপনি চিন্তা করতে পারবেন না। আপনি অনলি এসইও নিয়ে কাজ করতে পারেন, সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতে পারেন, মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, ইউটিউব মার্কেটিং করতে পারেন, অ্যাফিলিয়েট করতে পারবেন। এখন মেইন কথা হলো আমাদেরকে 2টা থেকে 3টা স্কিল ভালোভাবে ডেভেলপ করতে হবে। অন্য বিষয়গুলো আমার জানা দরকার, কারণ আমি যখন কোথাও পড়াইতে যাব, কেউ যখন আমার এসে জানতে চাবে, তখন আমি তাদেরকে 3টা থেকে 4টা বিষয়ে স্কিল করব বেশি, আর বাকি বিষয়গুলো তাকে ওভারঅল আমি বলে দিব এই জিনিসটা এইভাবে কাজ করে, এটা চাইলে এভাবে কাজ করতে পারেন। শপিফাইটা কি অ্যাফিলিয়েট মার্কেটিং এ পড়ে? শপিফাই যে শপিফাইটা হলো প্রোডাক্ট আছে না, আপনার প্রোডাক্ট ইন্টিগ্রেট করে। বলেন অ্যাফিলিয়েটের মধ্যে পড়ে নাকি আলাদা? হ্যাঁ হ্যাঁ, অ্যাফিলিয়েটই পড়ে, ওটা হলো শপিফাই। আবার ড্রপ শিপিং এর ওটা আরেক সেক্টর, ড্রপ শিপিং। আচ্ছা, ড্রপ শিপিংটা একটু বলে দিই 1 মিনিটে। ড্রপ শিপিংটা হলো, জি বলেন রায়ন ভাই।